প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এই ভিডিওতে। বিষয়টি আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্য বা ভবিষ্যৎ গণতন্ত্র নির্মাণের জন্য অতি গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টি হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের আমলনামা, তাদের যে 17 মাসের কার্যক্রম, সেই কার্যক্রমের আমলনামা আমি আজকে বিশ্লেষণ করব। 2024 সালের 5ই আগস্ট, এখন থেকে প্রায় 17 মাস আগের ঘটনা, কিন্তু আমাদের প্রত্যেকের মনে এখনও জ্বলজ্বল করে সেই দিনটির কথা জ্বলছে, মনে আছে, আমাদের হৃদয়ে গেঁথে আছে। 2024 সালের 5ই আগস্টে তৎকালীন শেখ হাসিনার বিরোধী যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়ন, সেই পথ ধরে কয়েক হাজার ছাত্র জনতাকে জীবন দান করতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে। সেই ছাত্র জনতার যে ত্যাগ, সেই তিতিক্ষা, সে তার হাত ধরে 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে এক পাহাড় সম আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে গঠিত হয়েছিল বাংলাদেশে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আমাদের দেশের সাধারণ জনগণ, নীতি নির্ধারক, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল যে দেশে একটি স্থিতিশীলতা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধীরে ধীরে পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু সময়ের সাথে সেই প্রত্যাশা ক্রমশই ক্ষীণ হয়ে পড়ে এবং সরকারের সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং প্রশাসনিক আচরণ নিয়ে নানা বহলে ব্যাপক অভিযোগ উত্থাপিত হয়। আজ 17 মাস পর জাতীয় সংসদ নির্বাচনের ঠিক কয়েকদিন আগে এই মুহূর্তে এসে দেশ জুড়ে শুধু একটি প্রশ্ন: এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকার কি আসলেই সফল, নাকি সংস্কারের নামে শুধুই তারা সময় ক্ষেপণ করেছে? আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করব এই সরকারের নীতিগত, নেতৃত্বগত এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের যে গুরুত্বপূর্ণ ভুলসমূহ, তাদের সীমাবদ্ধতা এবং অদক্ষতা নিয়ে। ইউনূস সরকারের ব্যর্থতার আমলনামাটি আমার দৃষ্টিতে বা আমার মতো আরও অনেকের বিবেচনায় অনেক দীর্ঘ, অনেক লম্বা তালিকা। সেই সম্পূর্ণ তালিকাটা নিয়ে আলোচনা করতে হলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। সে কারণে এই আমলনামার, ব্যর্থতার আমলনামার প্রধান যে বিষয়গুলো, সেগুলোকেই আমি বিশ্লেষণ করব। আশা করি ভিডিওটি একটু বড় হলেও ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। প্রথমেই বলে নেওয়া দরকার যে অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয় তখন তাদের মূল ম্যান্ডেট বা করণীয় হিসাবে কি ঠিক করা হয়েছিল? ঠিক করা হয়েছিল তারা দেশে একটি স্থিতিশীল অবস্থা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব প্রতিষ্ঠা করবেন, প্রশাসনিক নিরপেক্ষতা ও আস্থা ফিরিয়ে আনবেন, গণ অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের যে বর্বরোচিত হত্যাযজ্ঞ এবং অন্যান্য যে অপরাধ, তার বিচার করবেন দ্রুততম সময়ের মধ্যে এবং জাতীয় স্বার্থ রক্ষা করে রাষ্ট্রযন্ত্র সচল রাখবেন। সেই সাথে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক রূপান্তরের পথ নিশ্চিত করবেন, অর্থাৎ একটি যুক্তিসঙ্গত দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের মধ্য দিয়ে বা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের দায়িত্ব বা ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে অর্পণ করবেন বা বুঝিয়ে দেবেন। কিন্তু আমরা এর কোনোটি ঠিকঠাক মতো হতে দেখিনি। এর পেছনে হয়তোবা নানা অজুহাত দাঁড় করানো যেতে পারে। আমি নিজেও ব্যক্তিগতভাবে স্বীকার করব যে হ্যাঁ, অনেক এক্সটার্নাল ফ্যাক্টর ছিল, বাইরের সমস্যা ছিল অনেক, কিন্তু তারপরেও আমি এবং আমার মতো আরও অনেকের সরকারের দিক থেকে
আমরা মনে করছি যে সরকারের দিক থেকে যথেষ্ট আন্তরিক সদিচ্ছা এবং দৃঢ়তা বা দৃঢ় অবস্থান আমরা প্রথম থেকেই লক্ষ্য করিনি, বরং এক ধরনের নতজানু এবং দায়িত্বজ্ঞানহীন পলিসি গ্রহণ করতে আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রে। প্রথমে যদি আসি আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনায়, আমাদের যে প্রশাসন, পুলিশ, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, সেই প্রশাসনের যে পঙ্গুত্ব, এক ধরনের হাসিনা সরকারের আমলে প্রশাসনকে যে দলীয়করণ করে রেখে গিয়েছিল, সেই প্রশাসনের পঙ্গুত্বকে উতরিয়ে বা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা অতি জরুরি একটি কাজ ছিল। এবং সেখানে 5ই আগস্টের পর আমরা লক্ষ্য করেছি যে তথাকথিত মব জাস্টিস বা মব ভায়োলেন্স নামক একটি নতুন জিনিস, নতুন সন্ত্রাস আমাদের সমাজে চালু হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি 17 মাসেও স্বাভাবিক করা যায়নি। এখনও পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনের যারা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি এখনও আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অপরাধীদের যে বিচার প্রক্রিয়া, অর্থাৎ 5ই আগস্টের পূর্বে এবং 5ই আগস্ট পর্যন্ত সময়ে আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ এবং অন্যান্য বাহিনী যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে এবং আওয়ামী লীগের ক্যাডাররা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, শত শত মানুষকে খুন করেছে নির্বিচারে এবং পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে, সেই যে বিচার প্রক্রিয়া, সেটিও আমরা দেখেছি অত্যন্ত ধীর গতিতে চলেছে। যদিও 2-1টি বিচারের মামলার রায় ইতিমধ্যে হয়েছে, কিন্তু এরপরেও অন্যান্য যারা আসামি, তাদের বিচার প্রক্রিয়া আমরা অত্যন্ত ধীর গতিতে চলতে দেখছি। আমরা প্রতিদিনই এক ধরনের নাটকের মতো করে দেখছি, খেলা দেখছি। তাদেরকে আদালত থেকে কোর্টে হাজির করা হচ্ছে, কোর্ট থেকে আদালতে ফেরানো হচ্ছে, মাসের পর মাস এই খেলা চলছে। কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে তাদের যে বিচার নিশ্চিত করা, সেই ব্যবস্থাটি আমরা দেখিনি। সেই সাথে যাদের অল্প কয়েকজনকে মাত্র গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকিদের অধিকাংশই দেশের বাইরে পালিয়ে গিয়েছে, বিশেষ করে ভারতে অবস্থান করছে। দেশের মধ্যেও শেখ হাসিনার সহযোগী, সহযাত্রী অন্যান্য যারা ছিলেন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা ব্যবসায়ী বলি, মিডিয়া বলি, কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যারা শেখ হাসিনাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে তার এই ফ্যাসিবাদী শাসন কায়েম করার বা এটাকে দীর্ঘায়িত করার জন্য, সেই মানুষগুলোকে গ্রেফতার করা কিংবা বিচারের আওতায় আনা, সেটিও আমরা দেখিনি। বিচ্ছিন্নভাবে 2-4 জনকে তারা গ্রেফতার করেছে, কিন্তু এটি একটি সিস্টেম্যাটিক প্রক্রিয়ায় আমরা হতে দেখিনি। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের সূত্র থেকে আমরা জানতে পারি যে গত 17 মাসে 250 জনেরও বেশি মানুষ এই মব জাস্টিস বা তথাকথিত মব ভায়োলেন্সে নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন দেশের বিভিন্ন স্থানে। রাস্তায় পিটিয়ে মানুষ মারা যেন এক ধরনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। আমরা আশা করেছিলাম যে পুলিশ প্রশাসন, যেটা বলেছি যে আওয়ামী লীগের সাজানো পুলিশ এবং অন্যান্য যে সিভিল প্রশাসন, তাদেরকে ঢেলে সাজানোর চেষ্টা করা হবে, কিন্তু সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে কাজ হয়েছে বলে আমার বিশ্লেষণ বা আমার অবজারভেশন। সেই মানুষগুলি ভিন্ন মোড়কে, ভিন্নভাবে থেকে এখনও প্রশাসনকে এক ধরনের বিকলাঙ্গ পরিস্থিতিতে তারা রেখেছেন এবং প্রশাসনের মতো আসলে কাজ করছে না। তারা তাদের মতো করেই শেখ হাসিনার আমলে যেভাবে পুলিশ আচরণ করত, প্রশাসনের আমলারা আচরণ করত, এখনও আমরা একই ধরনের আচরণ করতে দেখি। এই প্রশাসনকে ঢেলে সাজাবার জন্য যে ধরনের পরিকল্পনা এবং কার্যক্রম প্রয়োজন ছিল, তা আমরা সংগঠিত হতে দেখিনি এই 17 মাসের মধ্যে। এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক রূপান্তরের পথ নিশ্চিত করা এখনও অনেকটাই অনিশ্চিত বলা যেতে পারে। যদিও আমরা জানি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে, কিন্তু কেন এই 3 দিন বা 4 দিন আগেও মানুষের মনে এই প্রশ্ন যে আসলেই কি নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, কিংবা যদি
নির্বাচন হয়ও সেই নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কতটা সুষ্ঠু এবং স্বাভাবিক হবে, নিরপেক্ষ হবে, কতটা ভয়হীনভাবে মানুষ ভোট দিতে যেতে পারবে, সেই পরিস্থিতিও এখনও নিশ্চিত করা গিয়েছে বলে আমরা মনে করছি না। অতএব যে সরকার রাজপথে মব ভায়োলেন্স ঠেকাতে পারে না, সেই সরকার আইনের শাসন দেওয়ার নৈতিকভাবেই তার অধিকার হারিয়ে ফেলে। মব জাস্টিস যখন সাধারণ ঘটনায় পরিণত হয়, তখন বুঝতে হবে প্রশাসন আসলে কোনো অদৃশ্য শক্তির কাছে জিম্মি হয়ে আছে। এটাই কি তাহলে ডক্টর ইউনূসের প্রতিশ্রুত সেই নতুন বাংলাদেশ, যেখানে আইন চলে মবদের ইশারায়? দেশে এবং বিদেশে বসে যারা এই মব কালচারকে উৎসাহিত করছে, উস্কে দিচ্ছে, সেটা কি আমরা থামাতে পারবো না? তাহলে এই বাংলাদেশেই আমাদের বসবাস করতে হবে। এটাই হচ্ছে আমাদের 17 মাসের পাওনা। এবার আসা যাক আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের এই অন্তর্বর্তী সরকারে তার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী, তাদের সম্পর্কে আলোকপাত করা যাক। আমরা জানি প্রায় 16 থেকে 20 জন নানা ক্যাপাসিটিতে উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বিশেষ সহযোগী, এরকম দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছেন। উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে উপদেষ্টাদের কার্যক্রম এবং তাদের প্রতিদিনকার যে রুটিন ওয়ার্ক, সেগুলো আমাদেরকে সত্যি সত্যি হতাশ করেছে। প্রথমত, যারা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন তাদেরকে কোন যোগ্যতায় কে বা কারা নিয়োগ করেছেন সেটা নিয়েও রয়েছে অনেক ধোঁয়াশা। কেউ কেউ দাবি করছেন যে এখানে ডক্টর ইউনূসের কোনো হাত নেই, তার পছন্দ অনুযায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে, এখানে বিএনপির পছন্দের লোক নেওয়া হয়েছে, এখানে জামায়াতে ইসলামের পছন্দের লোক নেওয়া হয়েছে, এখানে সেনাবাহিনীর পছন্দের লোক নেওয়া হয়েছে। কার পছন্দের লোক নেওয়া হয়েছে সেটি আমাদের কাছে বড় প্রশ্ন নয়। আমাদের বড় প্রশ্ন যে এই উপদেষ্টারা দেশ চালানোর জন্য সঠিক পথে তাদের সঠিক দায়িত্ব পালন করতে পেরেছেন কিনা। সরকারের প্রথম দিকের কিছু নীতি এবং উদ্যোগগুলোতে স্পষ্ট অগ্রাধিকার ও রোডম্যাপ ছিল না এই উপদেষ্টাদের দ্বারা। দেশের অর্থনীতি, প্রশাসন, রাজনৈতিক উত্তেজনা ও জনমনে যে অনিশ্চয়তার পরিস্থিতি, সেখানে সবচেয়ে জরুরি ছিল বাজার স্থিতিশীলতা, অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক সংলাপ। এই বিষয়গুলো প্রায়োরিটির তালিকায় থাকার কথা ছিল। এসবের পরিবর্তে আমরা দেখেছি অনেক অপ্রয়োজনীয় কিছু নীতি এবং উদ্যোগ সামনে আসে, যা প্রশাসনিক শক্তিকে বিভক্ত করে ফেলে। এখানেই প্রশ্ন আসে উপদেষ্টাদের ব্যর্থতা নিয়ে। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ বা দায়িত্ব গ্রহণ করার পরই বলেছিলেন জনগণের উদ্দেশ্যে, তিনি ওনার প্রথম ভাষণে কিংবা বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকদেরকে উনি যখন সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে বলেছিলেন আমাদেরকে সমালোচনা করুন, আমাদেরকে পরামর্শ দিন, আমরা আপনাদের সমালোচনা শুনব, আপনাদের পরামর্শ শুনব। কিন্তু আশ্চর্যের বিষয়, এই যে উপদেষ্টাদের মধ্যে যারা চরমভাবে ব্যর্থ হয়েছেন তাদের দায়িত্ব পালনে, তাদের সম্পর্কে বারবার মানুষের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, সমালোচনা করা হয়েছে, তাদেরকে বদলানোর কথা বলা হয়েছে, কিন্তু একটি বারের জন্য কোনো উপদেষ্টাকে এ ব্যাপারে সতর্ক করা হয়নি, তাদের বদলানো হয়নি এবং তাদের দায়িত্ব বরং আরও অধিক মাত্রায় চাপিয়ে দেওয়া হয়েছে। এক একজন উপদেষ্টাকে 2টি 3টি করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যে উপদেষ্টারা কখনোই রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিশেষ করে যারা ছাত্র উপদেষ্টা ছিলেন, তাদেরকে এমন সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে সম্পূর্ণ গণ্ডগোল লাগিয়ে দিয়েছে তারা। নানা ধরনের অপকর্ম সেখানে জড়িয়ে পড়েছে। সুতরাং এই যে উপদেষ্টারা দায়িত্ব পালনে ব্যর্থ হলেন, সেই বিষয়টি নিয়ে প্রফেসর ইউনূস গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। সে কারণে আমরা বলতে পারি যে রাষ্ট্র আসলে কোনো ট্রেনিং সেন্টার না, যে এখানে এসে কেউ 17 মাস ধরে কাজ শিখবেন, ইন্টার্নশিপ করবেন। জনগণের প্রশ্ন, যে উপদেষ্টারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে ব্যর্থ হলেন, ডক্টর ইউনূস কেন তাদেরকে স্বপদে এতদিন ধরে বহাল রাখলেন? 17 মাস ধরে ব্যর্থতা দায় নিয়ে একজন উপদেষ্টাও পদত্যাগ করলেন না এবং কাউকে সরানোও হলো না। সো এটি একটি বড় ধরনের নেতিবাচক দিক বলে এই সরকারের আমলনামার অংশ বলে আমি মনে করি। আপনার উপদেষ্টারা, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনার উপদেষ্টা পরিষদ কি কোনো রিটায়ারমেন্ট হোম নাকি ব্যর্থ বন্ধুদের আড্ডাস্থল?
আপনি আপনার পরিচিত জনদেরকে এনে উপদেষ্টা বানিয়েছেন এবং সেই ব্যর্থ বন্ধুরা যখন ব্যর্থ হচ্ছে তাদের কাজে, সুতরাং এই ব্যর্থ বন্ধু ক্লাবদের ব্যর্থ উপদেষ্টাদের ক্লাবকে আপনি কোনো কিছুই করছেন না। যদি কোনো উপদেষ্টা বারবার ব্যর্থ হন এবং তারপরও তাকে পদ আগলে রাখতে দেওয়া হয় কিংবা আরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা বুঝে নেব যে ডক্টর ইউনূসের এই সরকারে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্যেই বড় হয়ে দাঁড়িয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পক্ষ থেকে আমরা তুলতেই পারি। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমলনামার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে ডক্টর ইউনূস তার পরিচিত জনদের মধ্য থেকে দেশের বাইরে থেকে, আমেরিকা, ইউরোপ থেকে বেশ কিছু উপদেষ্টা নিয়ে এসেছেন। কেউ কেউ তার বিশেষ সহযোগী, কেউ কেউ বিশেষ দায়িত্ব পালনের জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে, যারা দ্বৈত নাগরিক, অর্থাৎ হয় আমেরিকা বা লন্ডন কিংবা অন্য দেশের নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক। এই দ্বৈত নাগরিকদেরকে অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে নিয়োজিত করা হয়েছে। যাদের পাসপোর্ট অন্য দেশের, যাদের ভবিষ্যৎ অন্য দেশে সুরক্ষিত, তাদের হাতে বাংলাদেশের ভাগ্য ছেড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? এবং আমাদের সার্বভৌমত্বের উপর এটা কি এক ধরনের আঘাত নয়? বড় বড় পদে এই নিয়োগগুলি কি তবে বাইরের কোনো প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য হয়েছে? অনেকেই বলে থাকেন যে ইউনূস সাহেব আমেরিকা সরকারের ইন্টারেস্ট সার্ভ করার জন্য উনি নানা ধরনের চুক্তি, নানা ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। সুতরাং তার এই যে দ্বৈত নাগরিকদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, বিশেষ করে একজনের কথা সবচেয়ে আলোচিত হয় যে ডক্টর খলিলুর রহমান, যাকে প্রথমে উনি বিশেষ সহযোগী নিয়োগ করেছিলেন রোহিঙ্গা বিষয়ক এবং পরবর্তীতে তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পর্যন্ত নিয়োগ করা হয়। উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হওয়ার যোগ্য ছিলেন, বা উনি কি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তার দায়িত্ব পালনে সমর্থ হয়েছেন? সুতরাং এইসব দ্বৈত নাগরিকদের নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এরপর আসা যাক দলীয় পক্ষপাতিত্ব এবং বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি তার বিশেষ প্রীতি নিয়ে, বা তার বিশেষ আসক্তি বা মহানুভবতার বিষয়ে বা বায়াসনেস নিয়ে। আমরা শুরুতেই দেখেছি যে ইউনূস সাহেব নিরপেক্ষ থাকার ভান ধরলেও কার্যত তিনি নিরপেক্ষ থাকতে পারেনি। এর প্রথম জ্বলন্ত প্রমাণ হচ্ছে এনসিপি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নামক যে দলটি গঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, সেই ছাত্রদেরকে ডক্টর ইউনূস উৎসাহ দিয়েছেন একটি রাজনৈতিক দল করবার জন্য। প্রথমে বলেছেন তারাই আমার নিয়োগকর্তা, এবং তাদের একজনকে বিদেশের মাটিতে গিয়ে মেটিকুলাস ডিজাইনার হিসাবে পরিচয় করে দিয়ে এক বিতর্কের সৃষ্টি করেছেন, এবং পরবর্তীতে এই ছাত্রদেরকে উৎসাহিত করেছেন রাজনৈতিক দল গঠন করবার জন্য, এবং তাদেরকে সমাজে বিতর্কিত করার জন্য উনি এক ধরনের লেবেল লাগিয়ে দিয়েছেন। তাদের কথা শুনে তাদেরকে অতিমাত্রায় উৎসাহ দিয়ে তাদেরকে অতি কাছে টেনে তাদের এই রাজনৈতিক দলকে কিংস পার্টির তকমা পেতে হয়েছে। এই ছাত্রগুলো বা এই অভ্যুত্থানের যারা শক্তি ছিল, তারা এক ধরনের ওয়াচডগ হিসাবে বাংলাদেশে কাজ করতে পারত। তাদের স্বাভাবিক লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে পারত, মতামত দিতে পারত, জনগণ এবং সরকারের মধ্যে একটি সুন্দর কানেকশন বা যোগাযোগ রাখতে পারত। কিন্তু প্রথমেই 3 জন ছাত্রকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো এবং বাকিদেরকে দিয়ে একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তৈরি করে দেওয়া হলো। সুতরাং এই ছাত্রদেরকেও এক ধরনের তকমা লাগিয়ে দিয়ে কিংস পার্টির জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে এক পর্যায়ে এসে ডক্টর ইউনূস তাদেরকে ছুঁড়ে ফেলে দিলেন এবং তারা তখন ডক্টর ইউনূসের সমালোচনা মুখর হলেন। তারা আবার অন্য একটি দলে এখন যুক্ত হয়েছেন। সেখানে অভিযোগ পাওয়া যায় যে কোনো উপদেষ্টাও তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন যাতে তারা জামায়াতের সাথে সম্পৃক্ত হন। সেটি ছিল আরেকটি ভয়ঙ্কর বিষয়। এর পাশাপাশি উনি বিএনপি এবং জামাতকে নিয়েও খেলেছেন। এমন একটি অবস্থা তৈরি করেছেন যে বিএনপি এবং জামাত উভয়ই মনে করতে শুরু করে যে একজন আরেকজনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনতে শুরু করে।
বিএনপি ও জামাত দুই পক্ষই মনে করছে ইউনূস সরকার তাদের পক্ষে আছে। উনি এমন একটি সিগন্যাল দিয়েছেন দুই পক্ষকেই, এটা অভিযোগ আছে বিভিন্ন মহলে, যে জামাত মনে করছে উনি আমাদের লোক, বিএনপি মনে করছে উনি আমাদের লোক। উনি বিভিন্ন সময়ে এই দুই পার্টিকে নিয়ে, দুটি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে এক ধরনের খেলায় মেতেছেন। এর ফলে যেটি হয়েছে যে রাজনৈতিক মহলে তার যোগ্যতা অনেকখানি সংকুচিত হয়েছে। এক পর্যায়ে তারা বুঝতে পেরেছে যে আসলে উনি এই দুটি দলকে নিয়ে নানা ধরনের খেলা খেলে চলেছেন। এটা কেন করেছেন? অনেকের ধারণা উনি হয়তো নিরাপদ থাকার জন্য, যে নির্বাচনে কোন পার্টি ক্ষমতায় আসবে তা নিশ্চিত না, সে কারণে হয়তো যে পার্টি ক্ষমতায় আসুক না কেন ওনার জন্য একটা নিরাপদ এক্সিট বা সেফ এক্সিট যেটি আমরা বলি সেটা করা। অথবা এমনও হতে পারে যে বিশেষ কোনো দলের প্রতি তার আকর্ষণ থাকতে পারে, ভবিষ্যতে সেই দলের হয়ে হয়তো রাষ্ট্রপতি হবার স্বপ্নও উনি দেখতে পারেন, এমন কোথাও বাজারে চাওর আছে। সুতরাং এই রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করার ক্ষেত্রেও এই ইউনূস সরকার এখানে চেষ্টা করেছেন, এবং এখানে রাজনৈতিক যে সংহতি, রাজনৈতিক যে ঐক্যমত্য, তথাকথিত ঐক্যমত্য কমিশনের নামে অনৈক্য সৃষ্টি করার পায়তারা করেছেন, এবং সেখানে এখন রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছে। রাষ্ট্রনায়ক হিসেবে সক্ষমতা এবং রাজনৈতিক যে প্রজ্ঞার অভাব, সেটি ডক্টর ইউনূস খুব ভালোভাবে প্রমাণ করেছেন। তিনি হয়তো বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার স্বপ্ন দেখাতে পারেন, শান্তিতে নোবেল পুরস্কার উনি পেয়েছেন, কিন্তু দীর্ঘ 17 বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে, সে ভঙ্গুর রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা এবং দূরদর্শিতা প্রয়োজন, তার অভাব তার মধ্যে এবং তার অন্যান্য উপদেষ্টার মধ্যে স্পষ্ট প্রতীয়মান হয়েছে। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারা এবং প্রতিটি সংকটে সিদ্ধান্তহীনতায় ভোগা। আমরা জানি যে তাদের বিরুদ্ধে নানা মিছিল, মিটিং, দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ এসেছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, সঠিক সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে, ততক্ষণে অনেক সর্বনাশ ঘটে যাচ্ছে দেশের। এগুলো অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক অযোগ্যতারই অংশ বলে আমরা মনে করি, বা আমি মনে করি। যেটা বলছিলাম যে উনি হয়তো বিশ্ববাসীর কাছে একজন মহান ব্যক্তিত্ব, বিশ্বকে নানা স্বপ্ন দেখিয়ে বিভোর করেছেন, কিন্তু রাষ্ট্রনায়ক হওয়া আর এনজিওর ডিরেক্টর হওয়া যে এক জিনিস নয়, তা বাংলাদেশ এখন হারে হারে টের পাচ্ছে। এটা আমাদেরকে দেখিয়েছে যে সুশাসন, নীতি উদ্ভাবন ও সংস্কারের জন্য শুধুমাত্র সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন প্রশাসনিক বাস্তবতা বোঝা, রাজনৈতিক বাস্তবতা ও জনচাহিদা বিবেচনায় নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আস্থা প্রতিষ্ঠা করা। সেই জায়গাটি ইউনূস সরকার বা এই অন্তর্বর্তী সরকার পুরোপুরি ফেল করেছে বলে আমি মনে করি। ব্যক্তিগত স্বার্থ এবং সিভিল সোসাইটির সমালোচনাকে উপেক্ষা করার কথা আমি কিছুখানি আংশিক বলেছি। ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে এটা বলতে আমার লজ্জা লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই প্রথমেই তিনি তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে হাসিনা আমলে যেসব মামলাগুলো ছিল, প্রথমে সেই মামলাগুলো উনি তুলে ফেলেছেন, সেই মামলাগুলো প্রত্যাহার হয়েছে। উনি নিজের যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের কয়েকশো কোটি টাকা যে বকেয়া ট্যাক্স হাসিনা সরকারের আমলে যেটা ঝুলেছিল, সেটাকে উনি মওকুফ করে দিয়েছেন। উনি গ্রামীণ ব্যাংকে সরকারের যে অংশ ছিল সেই অংশ কমিয়ে দিয়েছেন। উনি বিশ্ববিদ্যালয়ের জন্য পারমিশন নিয়েছেন। এরকম ব্যক্তিগত বিভিন্ন স্বার্থ রক্ষার ক্ষেত্রে উনি প্রথমেই নজর দিয়েছেন। এবং যেটা বলেছি যে নাগরিক সমাজ থেকে যে বিভিন্ন সময়ে দাবি দেওয়া উঠেছে বা পরামর্শগুলি দেওয়া হয়েছে, সেগুলিকে উনি একেবারেই উপেক্ষা করেছেন। এ পর্যায়ে ইউনূস সরকারের এই আমলনামা বা তার যে ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ হিসাবে কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত, ডক্টর ইউনূস একজন হয়তোবা ভিশনারি, একজন উদ্যোক্তা, কিন্তু উনি কখনোই একজন রাজনীতিবিদ বা প্রশাসক ছিলেন না। তার রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা অনেকটা এককেন্দ্রিক এবং একগুঁয়েমি আছে তার
অ্যাটিটিউডের মধ্যে, যে কারণে উনি কারো কথা শুনতে চান না। উনি যেটা ভালো মনে করেন সেটা বুঝে হোক না বুঝে হোক উনি সেটাই করেন, না ভালো না হলেও সেটাই করেন। উনি যে নাগরিক সমাজের কথা শোনেন না সেটা বারবার প্রমাণ করেছেন। তিনি অনেক পরামর্শক নিয়োগ দিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে গেছেন বিশ্বস্তদের একটি ছোট চক্রের উপর নির্ভর করে। আমরা খুব ভালো করে জানি যে অনেকেই বলে থাকেন সরকারের ভিতরে আরেকটি সরকার আছে। উনি এই উপদেষ্টাদের মধ্যেও আরেকটি চক্র তৈরি করেছেন, গ্রুপ তৈরি করেছেন। প্রধানত উনি তাদের কাছ থেকে পরামর্শ নেন। পুরো উপদেষ্টা মণ্ডলী হয়তো একসাথে সিদ্ধান্ত নিতে পারেন না, সেই চর্চাটি উনি করেছেন। সুতরাং সেখানে এক ধরনের রাষ্ট্রযন্ত্রের যে জটিলতা, সেসব কারণে তিনি পুরোপুরি ধরতে পারেননি, কারণ উনি সবার কথা শুনতে চাননি। তিনি ভেবেছিলেন সামাজিক ব্যবসার মডেল দিয়েই রাষ্ট্র চালানো যাবে, কিন্তু রাষ্ট্র চালাতে হয় সমঝোতা, সমন্বয় ও শক্তি প্রক্ষেপণের মাধ্যমে। ডক্টর ইউনূসের ব্যর্থতার আরেকটি মূল কারণ হতে পারে তার পরিচয়ের সংকট বা পরিচয়ের মধ্যে যে সংঘাত। তার মূলত একটি পরিচয়, তিনি বিশ্ব নাগরিক। ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাষ্ট্রপ্রধান সবাই তাকে চেনেন। উনি একজন বিশ্ব নাগরিক হিসাবে সুপরিচিত, যিনি মাইক্রো ক্রেডিট সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বজুড়ে সমাদৃত, উনি সম্মান লাভ করেছেন। দুই হচ্ছে বাস্তবের যে রাজনৈতিক প্রশাসক সেই ইউনূস। এই দুইয়ের মধ্যে একটি পরিষ্কার সংঘাত আমরা লক্ষ্য করেছি। যিনি বাংলাদেশের গভীর যে রাজনৈতিক প্রক্রিয়া এবং এর ভিতরকার যে জটিলতা, তা কখনোই বুঝতে পারেননি এবং বোঝার চেষ্টা করেছেন বলেও আমাদের কাছে প্রতীয়মান হয় না, বা আমরা কোনো ইন্ডিকেটর দেখতে পাই না। একটি সুপরিচিত সম্মানিত নামও যখন রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্রযন্ত্রের জটিলতা এবং অতিরিক্ত প্রত্যাশার চাপ মোকাবেলা করতে পারেনি, তখন আমাদের আসলে কী শিক্ষা দেয় বা আমাদেরকে কী শেখায় এ থেকে? এর শিক্ষা আমরা যেটা পাই সেটা হলো রাষ্ট্রচালনা একটি পেশাদারী রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাজ। দার্শনিক বা অর্থনীতিবিদের একক নেতৃত্বে এটি কখনো সফল হয় না। টেকনোক্র্যাট সরকারের সীমাবদ্ধতা এখানে আমরা দেখতে পেলাম, যে যাদের কোনো অভিজ্ঞতা নাই তারা রাষ্ট্র চালাতে এসে রাষ্ট্রের এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিলেন। এবং সবচেয়ে বড় শিক্ষা যেটা আমরা পেয়েছি এই অন্তর্বর্তী সরকারের 17 মাসের শাসন আমলে, যে গণতন্ত্রের কোনো শর্টকাট রাস্তা নেই বা কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারও যখন রাজনীতির ফাঁদে পড়ে গেল, তখন বুঝতে হবে যে দায়িত্বশীল জবাবদিহিমূলক রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানই আমাদের শেষ ভরসা। ডক্টর ইউনূসের সরকার হয়তো ইতিহাসে একটি ভুল প্রচেষ্টা হিসেবেই থেকে যাবে আমাদের মনে। ডক্টর ইউনূস হয়তো বিদেশিদের কাছে গরিবের বন্ধু হতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি আজ এক অযোগ্য শাসক হিসেবে পরিচিত। দেশ চালানো আর এনজিওর কিস্তির টাকা তোলা যে এক কথা নয়, সেই শিক্ষা পেতে আমাদেরকে 17 মাস ব্যয় করতে হলো, 17 মাস নষ্ট করতে হলো। সবশেষে যেটি বলবো, ডক্টর ইউনূসের এই আমলনামায় সর্বশেষ যে বিষয়টি যুক্ত হবে, হয়তোবা ইতিবাচকভাবে অথবা নেতিবাচকভাবে, সেটি হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এটি তার সামনে শেষ সুযোগ। যদি এই দিন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হয়, তবে ইতিহাসের পাতায় তাকে সংস্কারক হিসাবে নয়, বরং একজন ব্যর্থ শাসক হিসেবেই মনে রাখা হবে। বাংলাদেশের মানুষ আর অহেতুক অপেক্ষা করতে চায় না। তারা একটি গণতান্ত্রিক প্রচেষ্টার অংশ হিসাবে তাদের ভোট প্রদান করতে চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায় এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার অধিকার ফিরে পেতে চায়। আর তা যদি আপনার সরকারের কারণে 12ই ফেব্রুয়ারি ব্যর্থ হয়, তবে এদেশের মানুষ আপনাকে কখনোই ক্ষমা করবে না। সেক্ষেত্রে হয়তো আপনার আমলনামাটি আপনাকে বাম হাতেই নিতে হবে, ডান হাতে নেওয়ার সুযোগ পাবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করতে পারেন, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।